আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহারভি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। প্রতারণা মামলায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে জানিয়ে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাবার আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। এর আগে সংবাদ সম্মেলনে র্যাব জানায় 1000 কোটি টাকার বেশি দেনা থাকলেও বর্তমানে ইভ্যালির ব্যাংক হিসেবে আছে মাত্র 30 লাখ টাকা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাইব দূরে এক একটি নিঃশ্বাসে। আস্থা ও বিশ্বাস অর্জনের কথা বলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে 2018 সালে ই কমার্সের প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম শুরু করে ইভ্যালি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল দেশে ই কমার্সের অগ্রভাগে থাকার কথা বললেও মূল উদ্দেশ্য ছিল নানা প্রলোভনে গ্রাহকদের টাকা আত্মসাৎ। র্যাব জানায় ব্যবসা শুরু থেকেই লোকসানে থাকার কোম্পানিটির দেনা 1000 কোটি টাকারও বেশি। টাকা অথবা পণ্য চাইতে গেলে বিভিন্ন সময় ইভ্যালির অফিসে তারা অপমান, অপদস্থ, হেনস্থা ও ভয়ভীতির শিকার হয়েছেন। গ্রেফতারকৃতরা তাদের বিভিন্ন গ্রাহককে যে প্রতারিত করেছেন এই বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। কোম্পানি তার প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসানি কোম্পানি। কোনো ব্যবসায়িক লাভ এ যাবৎ পর্যন্ত তিনি করতে পারেন নাই। গ্রাহকদের অর্থ দিয়েই তিনি তার যাবতীয় ব্যয়, বেতন, নিজস্ব খরচ নির্বাহ করতেন। গ্রাহকদের টাকায় সাভারে রাসেলের কোটি কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে র্যাব। পরিকল্পনা ছিল ইভ্যালির দায় অন্যের ঘাড়ে চাপানোর। প্রথমত তিনি একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন। তিনি এবং তার স্ত্রী ইভ্যালি থেকে ক্রয়কৃত একটি অডি গাড়ি ও রেঞ্জ রোভার নিজেরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন। তাদের কোম্পানিতে 25 থেকে 30টি গাড়ি রয়েছে। ব্যক্তিগত পর্যায়ে যে সিইও রাসেলের কোটি কোটি টাকার সম্পদ সাভারে রয়েছে বলে তিনি জানান। শুক্রবার দুপুরে আসামিদের গুলশান থানায় নেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঘটনার পিছনে শুধু এখানে এমডি বা যে চেয়ারম্যান শুধুই না, আর অন্যান্য এর পিছনে আরও তাদের একটা শক্তি আছে। এখানে কারা কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং কেন তারা এই কাজগুলি করছে এগুলো উদ্ঘাটনও দরকার। তাই পুলিশ যে রিমান্ড চেয়েছে যৌক্তিকভাবে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ন্যায় বিচার পাবার আশা আসামি পক্ষের আইনজীবীর। সিইও বলেন, চেয়ারম্যান বলেন, তারা যদি জেলখানা থেকে বের হতে না পারেন তাহলে এই লায়াবিলিটিগুলো ওনারা অ্যাডজাস্ট করবে কিভাবে? যে রাষ্ট্র যদি ওনাদের সঙ্গে সহায়তা করতেন যে কারা কারা এখানে পাবে, সেই ক্ষেত্রে উনি যদি ফেল করতেন, রাষ্ট্রের সঙ্গে তথা যারা সাবস্ক্রাইবার আছে, কাস্টমার আছে, তাদের সঙ্গে সহযোগিতা করতে যদি উনি ব্যর্থ হতেন, সেই ক্ষেত্রে এইসব মামলা বলা যেতে পারত যে এখানে একটা অর্থ আত্মসাতের বিষয় আছে। এদিকে 1000 কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রাহকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ইভ্যালির সিইও রাসেলের সম্পদ বিক্রি করে টাকা পরিশোধের দাবি জানিয়েছেন তারা। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন গ্রাহক ও ডিলাররা। বিকেল 3টার দিকে রাজধানী ও আশেপাশের এলাকা থেকে শাহবাগে জড়ো হন তারা। এই সময় রাসেল ও তার স্ত্রী শামীমার মুক্তির দাবি করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি রাসেলকে গ্রেপ্তার না করা হলে তারা পণ্য অথবা টাকা ফেরত পেতেন, কিন্তু দুজনকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেয়ায় তাদের টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এক পর্যায়ে পুলিশ সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। উনি আমাকে রেগুলারই পেমেন্ট দিচ্ছেন। আমরা সেলার হিসাবে কিন্তু আমাদের কোনো দাবি নাই তাকে অ্যারেস্ট করার জন্য। আমি ওই দিনও প্রোডাক্ট পাইছি এবং আমার বিগত কিছু পুরনো প্রোডাক্ট আছে, সেগুলো কিছু কিছু করে পাচ্ছি। এমন অবস্থায় যদি ওনাকে আটক করা হয় তাহলে আমরা কই যাব? রাসেল ভাইকে ধরে নেওয়া হয়েছে, এখন আমি কার কাছ থেকে পাবো ভাই? এখন আমার এই টাকার ভার কে দিবে? আমরা চাই রাসেল ভাইয়ের মুক্তি চাই এবং রাসেল ভাইকে যদি বিজনেস করার সুযোগ দেওয়া হয়, এবং আমি বিশ্বাস করি সে 5 মাস সময় চেয়েছে
এই 5 মাসের ভিতর সে ইনভেস্টর পাবে এবং হচ্ছে আমাদের যে টাকা সেই টাকা আমরা আশা করি পাবো। সবার দেখার দিকে আমি করি না, আমি অর্ডার করেছি যেরকম বলতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারা স্পন্সর করেছে। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেছেন ইভ্যালি বাংলাদেশ আমাজন হতে যাচ্ছে, আপনারা এখানে সবাই বিনিয়োগ করুন। আমি কিন্তু এই দায়ভার কিন্তু অনেকটা সরকারের দেওয়া যায়। এটা একাল লাইবিলিটিস একমাত্র রাসেল সাহেবই নিবে। তো আমরা এইটুক বলতে চাই যে ওনাকে নিয়ম নীতি মেনে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। সে জেলে থাকুক না বাইরে থাকুক, এটা মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্টর হচ্ছে কোম্পানিটা রানিং থাকুক। রাসেল ভাই যদি কোম্পানিটা রানিং রাখতে পারে, সরকার যদি কোম্পানিটা রানিং রাখতে পারে, আমরা আমাদের সব কিছুই পাবো, না হলে আমরা টোটাল নিঃস্ব হয়ে যাব। যোগ্যতা নয়, তদবিরে বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শিক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। দেশের কোনো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের না হওয়ায় ক্ষোভ জানান সেতুমন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, বর্তমানে অনেক শিক্ষকই ঘটনাচক্রের শিক্ষক। শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। আগামী দিনের রাজনীতি হবে জ্ঞান নির্ভর, সেজন্য ছাত্র রাজনীতিকে জ্ঞান এবং মূল্যবোধের মডেল হিসেবে প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরীক্ষা পাশের উপর পরীক্ষা তদবিরের বদলে মেধার মূল্যায়নের ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরামর্শ দেন ওবায়দুল কাদের। মেধা যোগ্যতাকে পাশ কাটিয়ে সবচেয়ে বড় তদবির যে করে, সেই তদবিরের দিকে তাকিয়ে কর্মকর্তারা ভাবেন যে এনাকে খুশি না রাখলে তো আমার অসুবিধা, সেটা মনে করে নিয়োগের ক্ষেত্রে অনেকের প্রতি বৈষম্য করা হয়। এ সময় শিক্ষা দিবস নিয়ে ছাত্র সংগঠনের নানা কর্মসূচি না থাকায় দুঃখ প্রকাশ করে সেতুমন্ত্রী জানান, অলিখিত নিয়মে হলগুলোতে অছাত্ররা অবস্থান করে। দেশের কোনো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের না হয় ক্ষোভ জানান তিনি। আমি জানি যে এখানে অনেকে অছাত্র হয়েও অবস্থান করে। এ ধরনের পলিটিক্যাল গণরুম থাকার বিধান, অলিখিত এ নিয়ম লিখিতভাবে বাস্তবে প্রায়োগিক বাস্তবতা বন্ধ করে দিতে হবে। অন্যদিকে 2023 সাল থেকে নতুন শিক্ষাক্রমের নানা দিক তুলে ধরার পাশাপাশি বর্তমান শিক্ষা প্রক্রিয়া নিয়ে ক্ষোভ জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বলেন, পরীক্ষা আর সনদের মাঝে আটকে আছে পুরো শিক্ষা প্রক্রিয়া। প্রতি নবম দশম শ্রেণীতে আমরা বলেছি বিভাগ থাকবে না, কিন্তু প্রত্যেক শিক্ষার্থী অন্ততপক্ষে একটি ট্রেডে সে যোগ্যতা অর্জন করবে এবং দশম শ্রেণীর পরে সে যদি আর পড়াশোনা করবার তার কোনো সুযোগ না হয়, তাহলেও তার কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, তাতে যেন কোনো অসুবিধা না হয়। তবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী লেখাপড়ায় চাপ কমবে বলেও জানান শিক্ষামন্ত্রী। যিনি শিক্ষকতা পেশায় আসবে। রায়হান শোভন, RTV, ঢাকা। দেশে করোনায় মৃত্যু আরও কমেছে। গত 24 ঘন্টায় মারা গেছে 38 জন, যা আগের দিনের তুলনায় 13 জন কম। একই সময় আক্রান্ত হয়েছে আরও 1907 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,40,110 জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা এখন 27,147। গত একদিনে করোনা শনাক্তের হার 6.41%। গত 24 ঘন্টায় বরিশাল ও রাজশাহী বিভাগে করোনায় কোনো মৃত্যু হয়নি। ঢাকায় সবচেয়ে বেশি 17 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। গত একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 163 জন, যা আগের দিনের চেয়ে 71 জন কম। কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর চৌধুরী জানিয়েছেন, প্রকৃতিগতভাবেই এখন ডেঙ্গুর প্রকোপ কমতে থাকবে। তবে থেমে থেমে বৃষ্টি হলে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন এআর বাদল। এডিস মশা নিধনে 2 সিটির নানামুখী পদক্ষেপের পরেও হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন নতুন ডেঙ্গু রোগী। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও মশারি টানিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। মিরপুর হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা জানান, প্রথম দিকে শারীরিক অবস্থা জটিল থাকলেও এখন কিছুটা কম। রাত্রে হঠাৎ জ্বর আসলো, কাঁপুনির মতো জ্বর। তারপর জ্বর আসার পর দেখি শরীর ভালো লাগে না, পরে পজিটিভ আসলো, পরে এখানে ভর্তি করলাম। আমরা পারিবারিক টেস্ট করাইবার পরে ডাক্তার বললো যে ডেঙ্গু হয়েছে, আমরা তারপরে মিটফোর্টে নিয়ে আসছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঢাকায় কিছুটা স্থিতিশীল থাকলেও বাইরের জেলাগুলোতে বেড়েছে। চিকিৎসক জানান,
বৃষ্টি হলে হাসপাতালগুলোতে রোগী বাড়তে পারে। গত সপ্তাহের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে, যেহেতু বৃষ্টি একটু কমে আসছে, কিন্তু যদি আবার বৃষ্টি বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়বে। আমাদের ওয়ার্ডে এখন পর্যন্ত যেসব রোগী আছেন সবাই মোটামুটি স্টেবল, আল্লাহর রহমতে। জটিল রোগী এখানে এখন পর্যন্ত নেই। কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর চৌধুরী জানান, দেশ সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের পর্যায় পার করেছে, এখন প্রকোপ বাড়ার সম্ভাবনা কম। আমাদের এখন সেকেন্ড হাইয়েস্ট এপিডেমিক হয়ে গেল 21 বছরের মধ্যে। আর এই মুহূর্তে যদি আপনি হিসাব করেন সারা পৃথিবীতে বাংলাদেশে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ ডেঙ্গু রোগী আছে, ব্রাজিলের পরেই। এটা কিন্তু একটা আমাদের জন্য একটা বিপজ্জনকই অবস্থা বলা যায়। তবে সিটি কর্পোরেশনগুলোর জোরদার তৎপরতার পাশাপাশি এডিসের প্রজনন ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কীটতত্ত্ববিদ। আর বাদল, RTV, ঢাকা। ক্লান্ত শরীরে প্রশান্তি যোগাতে হিমশীতল শরবতে তৃষ্ণা মেটান শ্রমজীবী মানুষ। তবে এই পানীয় কতটা স্বাস্থ্যসম্মত সে খবর রাখা সম্ভব হয় না অনেকেরই। সরেজমিনে দেখা যায় ফুটপাত থেকে শুরু করে ছোট বড় জুস বারে ঠান্ডা পানীয় তৈরিতে ব্যবহার হচ্ছে মাছের বরফ। খাবার অনুপযোগী এসব বরফ তৈরি হয় দূষিত পানি আর অপরিচ্ছন্ন পরিবেশে। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। প্রখর রোদে ক্লান্ত শরীর জুড়াতে ঠান্ডা শরবতের বিকল্প নেই। শ্রমজীবী মানুষ ক্লান্তি দূর করতে নানা স্বাদের শরবতে তৃষ্ণা মেটান। কিন্তু কজন জানেন শরবত তৈরির প্রক্রিয়া, কতটা স্বাস্থ্যকর এই শরবত? বরফটা দেয় কোথার পানি কোথার কি আমার জানা নাই, ওই দেখি ঠান্ডা বরফ দিয়া ই করে আমরা ওইটাই খাই। ঠান্ডাটা খাইলে ভালো লাগতেছে, মানে কিভাবে এটা তৈরি করে এটা তো আর আমরা দেখি না। অস্বাস্থ্যকর মনে হয়, এখন রুগী বলতেছে যে খাবে, সেই জন্য এখন নিয়ে খাওয়াইতেছে। জানা উচিত এটা কোন জায়গা থেকে বরফটা আনে, কোথা থেকে পানি নিতেছে বা কোথা থেকে নিয়ে আসতেছে এটা তো আমরা জানি না। তাদের কাছ থেকে আমরা বরফটা শুধুমাত্র নিয়ে কিনে নিয়ে এসে বরফটা দিয়ে আর শরবত বানাতে ব্যবহার করা হয় দীর্ঘক্ষণ আগে কেটে রাখা ফল, যেখানে পথের ধুলো মেশে হরহামেশা, আর বেয়ারা মাছিকে তো বাগে রাখাই কঠিন। গরমে প্রশান্তি দিতে সবশেষে এতে মেশানো হয় বরফ কুচি। জুস বার কিংবা ফাস্টফুডের দোকানেও দেখা যায় শরবত, লাস্সি, কুলফি সহ বিভিন্ন ধরনের পানীয় তৈরিতে ব্যবহার হচ্ছে এই বরফ। কিন্তু কোথা থেকে আসে এসব বরফ? ভয়টা অবশ্যই আছে, বরফ ছাড়া খাই, কারণ ওদের বরফের উপর আমার বিশ্বাস নাই। পানি পিপাসা লাগছে তাই আর কি আসলে জুস খাওয়া, ঝুঁকি জেনেও খাচ্ছি। মোটামুটি কিছুটা দেখছি যে একটু হাইজিন মেনটেন করা, এখন এটা আড়ালে যা হয় সেটা তো আর আমরা চোখের সামনে দেখি না। বরফগুলো আমরা জানা মতে যেটা আমরা খাই ওইটি খাওয়াই, ওই যে মাছের বরফ, লাচের বরফ বলে না, এগুলো না, এটা আমরা নিজস্ব তৈরি বরফ। বরফের উৎস জানতে RTV টিম যায় রাজধানীর সোয়ারীঘাটে। বাবলা বরফ কলের চিত্র এটি। একের পর এক বরফ খণ্ড রাখা হচ্ছে রাস্তার উপর। শ্রমিকরা জুতো পরেই কাজ করছেন বরফের উপর। ব্যস্ত কারখানায় বরফের সাথে পথের ধুলো আর জুতোর পানি মিশে একাকার। আবার বরফগুলো তৈরি হচ্ছে সরাসরি কলের পানি দিয়ে, যা না ফুটিয়ে খাওয়া ঝুঁকিপূর্ণ। এই বরফটা নিউ মার্কেট, যাত্রাবাড়ি, কারণ বাজার, সোয়ারীঘাট, মানুষ মারা গেলে এনে নেয়। সরকারি যে বড় বড় অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে এটা ব্যবহার করা হয়। না না, এটা ফুটানো হয় না, এটা ওখানে আমাকে ডিপের পানি। মরদেহ, মাছ কিংবা পচনশীল পণ্য সংরক্ষণের জন্য তৈরি এসব বরফই চলে যায় জুস বার, কনফেকশনারি থেকে পথের ধারের শরবতের দোকানে। ফলে খাবার অনুপযোগী বরফে তৈরি পানীয়তেই প্রতিদিন তৃষ্ণা মিটছে নগরবাসীর। এসব যেন দেখারও কেউ নেই। তীব্র গরমে পিপাসা মেটাতে রাস্তার পাশে ফুটপাত থেকে মানুষ যে শরবত পান করেন, সে শরবতে দেয়া হয় এমন অস্বাস্থ্যকর বরফ, যা মানবদেহে নানা জটিল রোগ তৈরি করতে পারে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আমদানির পরও বাজারে কমেনি চালের দাম। মিনিকেট সহ প্রায় সব চালে বেড়েছে কেজি প্রতি 2 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন চাল মজুত করে রাখছেন আমদানিকারকরা। সময় বুঝে বাড়তি দামে বিক্রির সুযোগ নেবেন তারা। এদিকে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষকদের লাভের বিষয়টি নিশ্চিতের দাবি ক্রেতাদের। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে তেল, চিনি, ডাল সহ সবজিও বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিস্তারিত থাকছে আশিকুল আলমের রিপোর্টে। গেল 12 আগস্ট চালের আমদানি শুল্ক ৬২.৫% থেকে কমিয়ে 25% করে এনবিআর। কমানো শুল্ক হারে চাল আমদানির জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুমতি দেয় সরকার। এ সুযোগে ভারত সহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করলেও তা মজুত করে রাখছেন ব্যবসায়ীরা। আমদানিকারকদের বিরুদ্ধে এমন অভিযোগ খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের। ইন্ডিয়ান চাল আসার পরে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে,
বাজারটা নিয়ন্ত্রণে নাই বলতে আরও উল্টো 1 টাকা 2 টাকা বাজার বাড়ছে। মিনিকেট আমরা কিনতেছি এখন 56 টাকা 8 আনা, বিক্রি করতেছে 60 টাকা। তার আগে দেয়া যখন ইন্ডিয়ান চালটা ঢোকার আগে দেয়া রসুদ কিনছিলাম আমরা 55 টাকা 8 আনা। বিক্রি না হলে যার যার মিলে সেলগুলো নিয়ে মজুদ রাখে। এর উদ্দেশ্য হলো পরে হয়তো এলসি টাইমটা শেষ হয়ে যাবে, এরপরে আবার বেশি দামে বিক্রি করবে। চালের পাশাপাশি তেল, চিনি ও ডালের দামও বেড়েছে বলে জানান এই ব্যবসায়ী। চিনা বেচছে 80 টাকা, চিকন ডাল যেটা ছিল 90 টাকা, এটা 95 96 টাকা। দুধের দাম, চিনির দাম, ডালের দাম, তেলের দাম সব ঊর্ধ্বগতি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর বাজারগুলোতে ভিড়টা একটু বেশি। এই সুযোগটা হাতছাড়া করেন না সবজি বিক্রেতারা। আমদানি কম এমন যুক্তিতে বেশি দামে বিক্রি করছেন নানা রকম সবজি। এই সাইজটা হলো 60 টাকা পিস, আর এই দেখেন একটা সাইজ, এটা হলো আপনার 40 টাকা পিস। তবে তাদের এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা। বলছেন কৃষকদের মুনাফার বিষয়টি গুরুত্ব দিয়ে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণের কথা। কৃষক পায় 10 টাকা 20 টাকা মরিচের কেজি, এখানে হয়ে যায় 120 টাকা। মধ্যস্বত্বভোগীরাই এই বেনিফিটটা বেশি নেয়। কৃষকে হয়তো তরকারির দাম ঠিকভাবে পায় না, ডবল দামে আমাদের কিনতে হয়। আসলে এটার কন্ট্রোল করা দরকার। এছাড়া বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকার পরিবর্তে 155 টাকায়। গরুর গোশত 550 ও ছাগলের গোশত বিক্রি হচ্ছে 850 টাকায়। ইলিশ সাইজ ভেদে বিক্রি হচ্ছে 600 থেকে 1300 টাকা কেজি দরে। আশিকুল আলম, RTV, ঢাকা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টা ২৩ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, ৩ বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। যাত্রাপথে ফিনল্যান্ডে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রোববার বিকেল ৩টায় নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। ওই দিন সন্ধ্যা ৬টায় তাকে বহনকারী বিমান জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। সন্ধ্যা সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আসাদিয়া বেনাজির এবং আমি কামরুন নাহারবি। জামালপুরের ইসলামপুরে দারুত তাকওয়া কওমি মাদ্রাসা থেকে নিখোঁজ ৩ শিক্ষার্থীকে রাজধানীর মুগদা থেকে উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে মুগদা এলাকার এক রিকশা চালকের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে সিসিটিভির ফুটেজ দেখে প্রাথমিকভাবে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। নিখোঁজ হওয়া ৩ শিক্ষার্থী রাতের আধারে মাদ্রাসা থেকে বের হয়ে জামালপুরের ইসলামপুর রেল স্টেশন থেকে ট্রেনে কমলাপুর রেল স্টেশনে এসে নামে। সেখান থেকে রিকশায় মুগদার মান্ডা এলাকায় যাওয়ার পর পথ হারিয়ে কান্নাকাটি করলে রিকশা চালক রাজা ৩ শিক্ষার্থীকে তার বাসায় নিয়ে যান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি অংশ জড়িয়ে পড়ছে খুন, ডাকাতি, অপহরণ সহ ভয়ঙ্কর সব অপরাধে। 4 বছরে 12 ধরনের অপরাধে 1298 মামলায় আসামি হয়েছেন 3000 রোহিঙ্গা। কিছু রোহিঙ্গার সহিংস কর্মকাণ্ডে নাখোশ হলেও ভয় মুখ খোলে না সাধারণ রোহিঙ্গারা। কক্সবাজার জেলাবাসীর কাছে তারা এখন বড় আতঙ্ক। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে বর্তমানে 11 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। 4 বছর ধরে তাদের বসতি নির্মাণে বাধা যায়নি পাহাড়, জঙ্গল কিংবা সমতল ভূমি। তবে বিপুল সংখ্যক রোহিঙ্গা এখন স্থানীয়দের কাছে আতঙ্ক। ক্যাম্পের খুপড়ি ঘরে আবদ্ধ না থেকে নানা অপরাধে জড়াচ্ছে তারা। খুন, অপহরণ, মাদক পাচার ও ডাকাতি সহ 12 ধরনের অপরাধে সম্পৃক্ত রোহিঙ্গারা। গত 14 আগস্ট টেকনাফের হোয়াইকংয়ে পূর্ববিরোধের জেরে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানদের কুপিয়ে জখম করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর আগে 30 জুন শামলাপুর থেকে মাহমুদুল ও মিজানুর নামে 2 জনকে অপহরণ করা হয়। মুক্তিপণ দিয়ে মিজান ছাড়া পেলেও টাকা দিতে না পারায় খুন করা হয় মাহমুদুলকে। এভাবে প্রতিদিন অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। তুমি যদি 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করতে পারলে তোমার স্বামীকে ফিরে পাবে এরকম বলছে। তাহলে না দিতে পারলে যেখান থেকে অপহরণ করেছিলাম সেখান থেকে তুমি লাশটা নিয়ে আসো এরকম বলে আমাকে ফোন কেটে দিয়ে আমার হাজবেন্ড আমি আর ফিরে পাই না। ইতিপূর্বে রোহিঙ্গারা অনেক লোকজন এলাকা থেকে কিডন্যাপ করছে। এদেরকে 5 দিন 10 দিন পরে পরও টাকা দিলেও ছাড়ে দিছে, না দিলেও ছাড়ে দিছে। গত 4 বছরে কক্সবাজারে রোহিঙ্গাদের বিরুদ্ধে 12 ধরনের অপরাধে 1298টি মামলা হয়। আসামি করা হয় 2850 জনকে।
এর মধ্যে সবচেয়ে বেশি মাদকের মামলা 762টি। পাহাড়ের কিনারায় যারা থাকে রাত্রেবেলায় তাদেরকে ধরে নিয়ে টাকা মুক্তিপণ আদায় করে এবং এরকম জঘন্য হত্যাকাণ্ড ঘটায়। এই রোহিঙ্গা কেন্দ্রের আশেপাশের স্থানীয় আদিবাসীরা বসবাস করে, তারা যে সবসময় সংকটের মধ্যে থাকে। রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা বন্ধে প্রশাসন সতর্ক বলে জানান টেকনাফ থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভয়ঙ্কর মাদক আইস সহ আমরা রোহিঙ্গাকে ধরেছি। এই 1 বছরে আমরা 5 লাখের অধিক আমরা ইয়াবা উদ্ধার করেছি, আইস উদ্ধার করেছি। ডাকাতি কার্যক্রম, ছিনতাই, অপহরণের কার্যক্রম প্রতিনিয়ত আমরা দেখছি ঘটছে। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সচেষ্ট আসার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি এদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং অপরাধ প্রবণতাও দিন দিন বাড়ছে। কক্সবাজার, উখিয়া ও টেকনাফে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন চান স্থানীয়রা। রাসেল আহমেদ, RTV। এদিকে নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর পথে 18 রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। গেল রাতে হাতিয়া উপজেলার চতলার ঘাট থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশি পাহারায় পুনরায় তাদের ভাসানচর পাঠিয়ে দেয়া হয়। স্থানীয় চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গভীর রাতে স্থানীয় জনগণ 18 রোহিঙ্গা নাগরিককে চতলা ঘাটে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে একটি ট্রলারে করে ভাসানচরে পাঠায়। দিনাজপুরের সদর ও বিরলে জঙ্গি সন্দেহে 45 জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, 2টি উপজেলার কয়েকটি মসজিদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গেল রাতে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট সদর উপজেলার বায়তুল ফালাহ জামে মসজিদ থেকে 12 জনকে এবং বিরল বাজার মসজিদ থেকে 17 জনকে আটক করে। এছাড়া উপজেলা দুটির বিভিন্ন মসজিদ থেকে আরও 15 জনকে আটক করা হয়। অন্যদিকে সাতক্ষীরায় জামায়াতের 10 নারী কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা জড়ো হয়েছিল বলে ধারণা পুলিশের। তারা সবাই জামায়াতের রুকন সহ বিভিন্ন পর্যায়ের নেত্রী। ঝিনাইদহে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। নিউমোনিয়া, জ্বর সহ শ্বাসতন্ত্রের রোগে প্রতিদিনই জেলা সদর সহ বিভিন্ন হাসপাতালে গড়ে 30 থেকে 35 জন শিশু ভর্তি হচ্ছে। সদর হাসপাতালের 8 শয্যার বিপরীতে ভর্তি আছে 114 জন শিশু, যার বেশিরভাগ নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালের শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের কারণেই এই সমস্যা হচ্ছে। শিশুদের যেন অতিরিক্ত গরম আর ঠান্ডা না লাগে সেই বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন। গত 1 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত সদর হাসপাতালের শুধু বহির্বিভাগেই চিকিৎসা নিয়েছে অন্তত 500 শিশু, যার প্রায় 70% রোগী নিউমোনিয়ায় আক্রান্ত। কলেজে ডবল নিউমোনিয়া হয়েছে, 17 জন রোগী ভর্তি হয়েছে, কিন্তু অনলি একজন মাত্র সিস্টার। রোগী আসছে প্রতি টোটালে ভর্তি থাকছে 120 থেকে 30টা করে, কিন্তু সেখানে আমরা প্রতিটা রোগের বেড দিতে পারছি না। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বর্তমানে শিশুদের অ্যাকিউট ব্রঙ্কোলাইটিস এবং নিউমোনিয়ার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ প্রতীক্ষার রেলপথ দেখার অপেক্ষায় কক্সবাজারবাসী। করোনা মহামারীর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এরই মধ্যে প্রকল্পের 62% কাজ শেষ হয়েছে, তবে ভূমি অধিগ্রহণ সহ কিছু বিষয় এখনও অমীমাংসিত। প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। পুরোদমে এগিয়ে চলেছে চট্টগ্রামের দোহাজারী থেকে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। প্রকল্পের আওতায় দোহাজারী থেকে রামু পর্যন্ত 88 কিলোমিটার, রামু থেকে কক্সবাজার পর্যন্ত 12 কিলোমিটার ও কক্সবাজার থেকে ঘুমধুম পর্যন্ত 28 কিলোমিটার রেলপথ তৈরি হচ্ছে। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর, হংকংয়ের মতো দ্বীপভিত্তিক অর্থনৈতিক হাবের আদলে কক্সবাজারকে গড়ে তোলার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। 2022 সালের মধ্যেই দেশের রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের অন্যতম পর্যটন গন্তব্য। এর ফলে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যোগাযোগও সুগম হবে। প্রকল্পটিতে কারিগরি সহায়তা দিচ্ছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন, CCECC। করোনা মহামারীর মধ্যে কাজ অব্যাহত থাকলেও নতুন জটিলতা তৈরি হয়েছে ভূমি অধিগ্রহণ নিয়ে। পটিয়া থেকে দোহাজারী পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হলেও আবারও দখলদারদের কবলে
রেলের জমি। এলাকাগুলিতে অ্যাক্সেস না পাওয়ার কারণে সংস্থাটি নির্মাণ কাজের সময় অসুবিধার সম্মুখীন হচ্ছিল, কারণ অনেক জমির মালিক এখনও সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাননি। পাওয়ার গ্রিড লাইনের ধীর স্থানান্তর, বন এলাকায় গাছ কাটা এবং করোনা মহামারীও জটিলতা তৈরি করেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করতে বদ্ধপরিকর। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থে বাস্তবায়নাধীন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। এর মধ্যে এডিবি দেবে $150 কোটি। প্রকল্পটির মেয়াদকাল 2022-এর জুন পর্যন্ত। ইমরুল হাসান, RTV। আফগান ইস্যুতে পদত্যাগ করেছে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগরিট কাক। গেল মাসে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর কাবুল থেকে আফগান নাগরিক সহ অন্যদের সরিয়ে নেয়ার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার পর পদত্যাগ করেন তিনি। এদিকে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এই পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহারে ট্রাক বোঝাই অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে তালেবান। এসব অস্ত্র নিয়ে ট্রাকটি পাকিস্তানে যাচ্ছিল। জাতীয় দলের প্রধান কোচ থেকে জেমি ডেকে 2 মাসের জন্য অব্যাহতি দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার সাম্প্রতিক পারফরমেন্স সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত বলে জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। জেমিডের পরিবর্তে দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। 21 তারিখ থেকে দায়িত্ব বুঝে নেবেন স্প্যানিশ কোচ। সাফ চ্যাম্পিয়নশিপের পর নভেম্বরে শ্রীলঙ্কায় 4 জাতির টুর্নামেন্টেও কোচিং করাবেন অস্কার ব্রুজন। একই সঙ্গে জাতীয় দলের ম্যানেজার হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সত্যজিৎ দাস রূপো। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র 13 দিন আগে এমন সিদ্ধান্ত দলে প্রভাব ফেলবে না বলে মনে করেন কাজী নাবিল আহমদ। নেপালে এবং কিরগিজস্তানে এই 2 জায়গাতে আমাদের রেজাল্ট আমাদের কাছে আশানুরূপ হয়নি এবং এই নিয়ে আমরা কোচের সাথে বারংবার আলাপ করেছি এবং আলাপ করে তার উত্তরে বা তার কথাবার্তা আমরা সন্তুষ্ট হইনি। প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি একাধিকবার। আমাদের সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি আগামী 2 মাসের জন্য 3টি টুর্নামেন্টের জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমের কোচ জেমি ডেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। মহামারীতে অর্থ কষ্টে দেশের নারী খেলোয়াড়রা টিকে থাকতে অনেকেই খেলছেন একাধিক ডিসিপ্লিনে। করোনায় খেলাধুলা বন্ধ থাকায় বেঁচে থাকার তাগিদে কেউ কেউ পার্ট টাইম জব করছেন। এই সংকট কাটিয়ে উঠতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান নারী খেলোয়াড়দের। বিস্তারিত দেখুন মুমিন রহনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন ফজির রহমান। ফুট ভলিবল মেসি নেইমারদের দেশে বেশ জনপ্রিয় খেলা। খুব একটা পরিচিত নন এখানকার মানুষ। অপরিচিত খেলাটা দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল বেশ কয়েকটি পরিচিত মুখের দিকে। এই যেমন পূজা দাস, মূলত একজন নারী ক্রিকেটার। বিকেএসপি থেকে উঠে আসা নড়াইলের এই নারী ক্রিকেটার শুধু ফুট ভলিবলই নয়, সম্প্রতি থ্রোবল, ডিউবল সহ বেশ কয়েকটা ডিসিপ্লিনে খেলছেন। তো আমাদের যদি সেই রকম ক্রিকেটে আপনার ক্যাম্প হয় বা বছরে 3-4টা খেলা হয়, তো সেই ক্ষেত্রে অনেক মেয়েরাই আছে যে একটু ভালোভাবে বাঁচতে পারবে। বাট বছরে যেহেতু 2টা খেলা হয়, তো সেই ক্ষেত্রে একটু আর্থিক সমস্যা সবারই হয়। ক্রিকেট বাদে এখন যে খেলাগুলো হচ্ছে, হাত খরচটা দেওয়ার কারণে কিছুটা হলেও মানুষ যারা খেলতেছে যে খেলাগুলো, তো একটু হলেও ভালোভাবে চলতে পারতেছে। কিন্তু বেশিরভাগ ক্রিকেটারই তো অন্য ডিসিপ্লিনে খেলেন না। যারা ক্রিকেট খেলে এবং ন্যাশনাল টিম বাদে যারা ঘরোয়া লিগগুলো খেলে, এখন ঘরোয়া লিগ বন্ধ, তো এই কারণে অনেক মেয়ে সাফার করতেছে। এখন যেহেতু খেলাধুলা নেই, তো তারা আদার্স কাজগুলো করতেছে। অনেকেই কিন্তু বাহিরের ফুড ফান্ডা বা এরকম কাজ করতেছে। ফেসবুকে একজন ফুড অর্ডার করছে এবং পরবর্তীতে দেখে যে সে একজন ক্রিকেটার, সেই ফুডটা দিতে আসছে ডেলিভারি করার জন্য। তাদের এই কষ্টের কথাগুলো বলতে পারতেছে না। পূজার মতো দুচোখ ভরা স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছেন দীপা মণ্ডল। বড় ফুটবলার হওয়ার স্বপ্ন তার। এবারও নারী প্রিমিয়ার লিগ ফুটবলে খেলেছেন নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে। ভেবেছিলেন ঢাকায় খেলে দাঁড়াবেন অসহায় পরিবারের পাশে। অনেক সময় মনে করেন যে ঢাকাতে আসি, না খাইও এখানে গেম খেলা লাগে বা না খাই প্র্যাকটিস করা লাগে। এমনও সময় গেছে যে বাসায় যাব,
পয়সা নাই, এমনও হয়েছে, সিচুয়েশন ফেস করতে হয়েছে। একটু ভালোভাবে বেঁচে থাকতে প্রতিদিন সংগ্রাম চলে পূজা কিংবা দীপার মতো অসংখ্য নারী খেলোয়াড়দের, অথচ পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসতে পারেন তারাই। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা খুবই ভালো, মানে স্বাভাবিকভাবে চলছে। বেসিক্যালি তাদের খাওয়ার টাকাটাও থাকে না। প্রতিদিন খেলা হলে তাদের একটু আর্থিক সুবিধা হতো, তারা কিন্তু আর এই সুযোগটা পান নাই। সো ওনারা যদি আসেন, আমরা ইনশাল্লাহ ইন্ডিভিজুয়ালিও তাদেরকে হেল্প করব। মমিন রোহন, RTV, ঢাকা। সংবাদ শেষ করব বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে জন্ম নেয়া এক শাবকের খবর দিয়ে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে জন্ম নিয়েছে এক শাবক। এ নিয়ে পরিবারে এখন সদস্য সংখ্যা 10-এ দাঁড়ালো। মা বাঘ দুধ না দেয়ায় জন্ম নেওয়ার পরপরই শাবকটিকে মা থেকে আলাদা করে ফেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আরেক বাঘকে যেভাবে নিজের হাতে খাইয়েছে, এটিকেও সেভাবে খাওয়াচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে জন্ম নিয়েছে এক শাবক। এ নিয়ে পরিবারে এখন সদস্য সংখ্যা 10-এ দাঁড়ালো। মা বাঘ দুধ না দেয়ায় জন্ম নেওয়ার পরপরই শাবকটিকে মা থেকে আলাদা করে ফেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আরেক বাঘ জো বাইডেনকে যেভাবে নিজের হাতে খাইয়েছে, এটিকেও সেভাবে খাওয়াচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 26 আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শুভ্রার ঘরে এসেছে নতুন অতিথি। একমাত্র সাদা বাঘের ঘরে প্রথমবারের মতো জন্ম নিয়েছে এ ছানাটি। নতুন অতিথি বেড়ে উঠেছে ছাগলের দুধে। 6 মাস এটি কিউরেটরের তত্ত্বাবধানে থাকবে। অনেক সময় বাঘ তার বাচ্চাকে দুধ দিতে চায় না, সেক্ষেত্রে তাকে আলাদা করে দুধ দিয়ে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। 12 ঘন্টা অপেক্ষা করার পরে দেখতেছি যে ওর মা ওকে দুধ দিচ্ছে না। তারপর আমরা সন্ধ্যাবেলা একে আমাদের বাচ্চা এখানে নিয়ে আসি। বাচ্চাকে আমরা তখন থেকে যত্ন সহকারে ছাগলের দুধ খাওয়াচ্ছি। এর আগে গেল বছরের 14 নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ের ঘরে জন্ম নিয়েছিল 3 শাবক। পরদিন একটি শাবক এবং 18 নভেম্বর আরও একটি শাবক মারা যায়। মুমূর্ষু অবস্থায় থাকা আরেকটি প্রাণ রক্ষায় নিজের হেফাজতে নেন ডাক্তার শুভ। ওই সময় 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয় নিশ্চিত হলে ছানাটির নাম রাখেন বাইডেন। বাংলাদেশের ব্রিডিং হই প্রথম সাদা বাঘটা হলো চট্টগ্রাম চিড়িয়াখানার। আমরা আশা করতেছি যে ভবিষ্যতে যদি সে আবার বাচ্চা দেয়, আমরা সেখান থেকে আরও সাদা বাঘ পাওয়ার সম্ভাবনা আছে। মেয়ে বাচ্চাটি ডোরা কাটা। তার মা শুভ্রা বিরল প্রজাতির সাদা বাঘিনী হলেও তার প্রথম শাবকটি সেই বৈশিষ্ট্য পায়নি। এর ওজন প্রায় 2 কেজি। সবাই আশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ মায়ের মমতা দিয়ে জো বাইডেনের মতো এটিকেও বড় করে তুলবেন। শাহাবুদ্দিন সাহেব, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।